নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মুহূর্তে কিন্তু রীতিমতন উভয় সংকটে। তার কারণ একদম জলে কুমির ডাঙায় বাঘ সেরকম অবস্থা হয়েছে তার কারণ বিপক্ষ দল ঠিক যেমন ভাবে কোণঠাসা করছে এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টিকে, সেটা সংসদের অভ্যন্তরে, সংসদের বাইরে, বিহারে, প্রত্যেকটা জায়গায় ঠিক তেমন ভাবেই কিন্তু এই মুহূর্তে আরএসএস অর্থাৎ মাদার পার্টি, যেটা আরএসএস যে মাদার সংগঠন, যে আরএসএস কে একদম রীতিমতন উল্লেখ করতে হলো, আরএসএস এর কথা উল্লেখ করতে হলো প্রধানমন্ত্রীকে লাল কেল্লায় দাঁড়িয়ে 15ই আগস্টের দিন। সেই আরএসএস কিন্তু এই মুহূর্তে বেশ খানিকটা চাপ দিচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ। তারা কিন্তু শুধুমাত্র আর ভারতীয় জনতা পার্টিটাকে কন্ট্রোল করতে পারছেন না, এবং সেইখান থেকেই খবর উঠে আসছে যে একদম দিল্লিতে আজ সকালবেলায় কিন্তু শিবরাজ সিং চৌহান এবং অন্য আরেকজন গুরুত্বপূর্ণ নেতা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, তিনি কিন্তু গিয়ে একদম বৈঠক করেছেন মোহন ভাগবত তার সঙ্গে। অর্থাৎ এই মুহূর্তে মোহন ভাগবত তিনি যে ওভার পাওয়ার করার চেষ্টা করছেন ভারতীয় জনতা পার্টিকে, এবং আরএসএস এর পক্ষ থেকে যে কোনো মতেই সর্বভারতীয় সভাপতির পদটা ছেড়ে দেওয়া হবে না। একদম মোদী এবং অমিত শাহ তারা যেমন ইচ্ছা সর্বভারতীয় সভাপতির পদে যে কাউকে বসিয়ে দেবেন, সেটা যে ছাড়া হবে না সেটা কিন্তু অবশ্যই এই মুহূর্তে বোঝা যাচ্ছে। এবং অবশ্যই শিবরাজ সিং চৌহান 13 বছর বয়স থেকে একদম আরএসএস এর প্রচারক ছিলেন, এবং তার পরবর্তীতে তিনি এমপি হন, তারপর মুখ্যমন্ত্রী হন, বিভিন্ন কিছু হয়েছেন, এখন বর্তমানে কৃষি মন্ত্রী। এবং সেই জায়গা থেকে শিবরাজ সিং চৌহানের সঙ্গে কিন্তু দেখা করলেন মোহন ভাগবত, এবং সেটা যে একেবারেই কাকতালীয় তা কিন্তু নয়। রীতিমতন এই মুহূর্তে সর্বভারতীয় সভাপতি এবং বিজেপির সাংগঠনিক একটা বদল কিন্তু আসতে চলেছে, তেমনই কিন্তু এই মুহূর্তে সূত্র মারফত খবর। তার কারণ মোহন ভাগবত সচরাচর কিন্তু নাগপুর ছেড়ে দিল্লিতে আসেন না, দিল্লিতে এসে শুধুমাত্র একজন বা দুজন নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন, তেমন আবার শিবরাজ সিং চৌহানের সঙ্গে, সেটা কিন্তু অবশ্যই এই মুহূর্তে তাৎপর্যপূর্ণ। কোথাও কি গিয়ে একদম মোদী এবং অমিত শাহ তাকে কন্ট্রোল করার জন্য অন্য কোনো গুটি সাজাচ্ছেন আরএসএস প্রধান মোহন ভাগবত, সেই নিয়ে আজকের এই বিস্তারিত প্রতিবেদন শেষ অবধি দেখুন, এবং অবশ্যই তার আগে টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আপনারা জানেন যে এই মুহূর্তে উপরাষ্ট্রপতি নির্বাচনের আগেও আমরা যখন জানতে পারছিলাম না যে কাকে প্রার্থী করা হবে, মোদী এবং অমিত শাহ বারংবার বৈঠক করছিলেন, তখনও পর্যন্ত কিন্তু নাম ঘোষণা হয়নি। কিন্তু আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে উপরাষ্ট্রপতি পদে এমন কাউকে বসানো হবে যিনি কিন্তু একদম সরাসরি আরএসএস এর অত্যন্ত ঘনিষ্ঠ কেউ। তেমনই কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখলাম সিপি রাধাকৃষ্ণন, তিনি মহারাষ্ট্রের বর্তমান রাজ্যপাল ছিলেন, সেখান থেকে তাকে নিয়ে এসে বসানো হচ্ছে, এবং তিনি অবশ্যই আরএসএস এর অত্যন্ত ঘনিষ্ঠ একজন মানুষ, বলা যেতে পারে ঘরের ছেলে। এবং সেই জায়গা থেকে আমরা গতকালই আপনাদেরকে দেখিয়েছি যে একদম লালকৃষ্ণ আদবানি এবং মুরলী মনোহর যোশী, যারা ইমিডিয়েটলি কিন্তু একদম সরাসরি নিস্তব্ধ হয়ে গিয়েছেন ভারতীয় জনতা পার্টির, কেউ আর বিশেষ পাত্তা দেন না এই দুজন যে উপদেষ্টা মন্ডলীর সদস্য রয়েছে তাদেরকে। এবং সেই দুজনের বাড়িতে কিন্তু গিয়েছিলেন এই সিপি রাধাকৃষ্ণন, এবং রীতিমতন আরএসএস পন্থী যে সমস্ত নেতারা ছিলেন তাদেরকে কিন্তু কোথাও গিয়ে একদম নিজের ভোটের দিকে একদম আকৃষ্ট করতে চাইছেন এই সিপি রাধাকৃষ্ণন। সুতরাং উপরাষ্ট্রপতি পদেও কিন্তু যে একদম মনোনীত প্রার্থীকে দেওয়া হয়েছে, সেটাও কিন্তু আরএসএস এর পছন্দ অনুযায়ী মনোনীত প্রার্থী সেই পদটা এই মুহূর্তে মনোনয়নপত্র জমা দিয়েছে। এবং এখন যে খবরটা উঠে আসছে সেটা কিন্তু অবশ্যই শিবরাজ সিং চৌহান, তাকে ডাকা হলো তার অন্যতম কারণটা কিন্তু শিবরাজ সিং চৌহান এমন একজন মানুষ বিজেপির অভ্যন্তরে, যিনি কিন্তু সম্পূর্ণ যে আরএসএস ব্যাকগ্রাউন্ডের হলেও সম্পূর্ণ যে হিন্দুত্ব প্রধান তিনি একদম কথাবার্তা বলেন, বা তার কথাবার্তার মাধ্যমে উগ্র হিন্দুত্ববাদ বেরিয়ে আসে, সেটাও হয় না। অন্যদিকে একদম তিনি যে একদম মোদী শাহ তাদের লবির একদম মানুষ হয়ে গিয়েছেন, সেটাও নয়। এবং সেই জায়গা থেকে শিবরাজ সিং চৌহান, বসুন্ধরা রাজে কিংবা নীতিন গাডকারি, এদের কিন্তু একটা আরএসএস ব্যাকগ্রাউন্ড যেহেতু, এবং তাদের আরএসএস এর সঙ্গে একটা পার্সোনাল সম্পর্ক রয়েছে। এবং এই জায়গা থেকেই এই মুহূর্তে জেপি নাড্ডার সঙ্গে দেখা করলেন না অমিত শাহের সঙ্গে, কিংবা নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন না মোহন ভাগবত, দেখা করলেন একদম শিবরাজ সিং চৌহানের সঙ্গে। সেখান থেকে কিন্তু জল্পনা উস্কে উঠেছে বিজেপির কন্ট্রোল পাওয়ার জন্য কি এবার কোথাও শিবরাজ সিং চৌহানকে ব্যবহার করতে চাইছে আরএসএস। এবং তার আগেই যে গুরুত্বপূর্ণ বিষয়টা উঠছে যে এই মুহূর্তে কৃষি মন্ত্রী হিসেবে শিবরাজ সিং চৌহান থাকছেন, এবং শিবরাজ সিং চৌহান তার সম্বন্ধে বিভিন্ন ধরনের কিন্তু বিভিন্ন সময় আমরা মন্তব্য শুনতে দেখেছি। এবং শিবরাজ সিং চৌহানের সেই ঐতিহাসিক যে কান্নার মুহূর্ত, যখন তাকে একদম মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং একদম কেন্দ্রীয় রাজনীতিতে নিয়ে আসা হচ্ছে, শিবরাজ সিং চৌহান এমন একজন নেতৃত্ব, তিনি কিন্তু লালকৃষ্ণ আদবানি একদম দেশে যখন ক্ষমতায় ছিলেন, বলা যেতে পারে অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী, লালকৃষ্ণ আদবানি উপপ্রধানমন্ত্রী, সেই সময় শিবরাজ সিং চৌহান একদম আরএসএস পন্থী হিসেবে লালকৃষ্ণ আদবানির সময় থেকে কিন্তু নেতা। এবং তিনি মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি নিজের মতন কাজ করতেন,
করেছেন এবং তাকে মুখ রেখে কিন্তু মধ্যপ্রদেশে লড়াইটা করলো ভারতীয় জনতা পার্টি, কিন্তু তার পরবর্তীতে ভোটে জেতার পর তাকে আর মুখ্যমন্ত্রী করা হলো না, তাকে নিয়ে আসা হলো কেন্দ্রীয় মন্ত্রিত্বে এবং তাকে কিন্তু কৃষি মন্ত্রক দেওয়া হলো। কিন্তু সেখান থেকেও যে একটা বাকবিতণ্ডা শুরু হয়েছিল, গত যে উপরাষ্ট্রপতি ছিলেন প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, সরাসরি কিন্তু শিবরাজ সিং চৌহানকে স্টেজে বসিয়ে একদম প্রশ্ন করেছিলেন যে কৃষকদের জন্য ভারত সরকার কি করছে, আমাকে উত্তর দিন। এবং সেই জায়গা থেকেই একদম সরাসরি শিবরাজ সিং চৌহানকে এইভাবে যে প্রশ্ন করা, একদম সবার সামনে অপমান করা, কৃষি মন্ত্রী হিসেবে তিনি যে অপমানিত বোধ করেছিলেন, সেটা কিন্তু জগদীপ ধনখড়ের প্রথম এবং সবচেয়ে বড় ভুল হিসেবে ধরেছে অনেকেই। এবং সেই জায়গা থেকেই তার যে অপসারণ হলো কিংবা তাকে যে সরে যেতে হলো উপরাষ্ট্রপতির পদ থেকে, তার পেছনে এটা কিন্তু অন্যতম একটা বড় কারণ। সুতরাং বুঝতেই পারছেন শিবরাজ সিং চৌহান তিনি শান্ত ধীর স্থির মানুষ, তিনি জানেন কখন কি করতে হবে, কোথায় কি করতে হবে, কিন্তু তিনি কিন্তু একদম যে সবার সামনে সবসময় বক্তব্য রাখছেন, ভোকাল হচ্ছেন, তেমন না হলেও বিষয়টা অত্যন্ত তাৎপর্যপূর্ণ একজন মানুষ। মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী যেমন এই মুহূর্তে ভারতবর্ষের কৃষিমন্ত্রী, এবং তাকে কি কোথাও এই মুহূর্তে ব্যবহার করবে ভারতীয় জনতা পার্টির একদম সর্বভারতীয় সভাপতির পদে ব্যবহার করতে চাইছে আরএসএস, এবং সেই নিয়ে কি বৈঠক, তেমনই কিন্তু খবর উঠে আসছে। সঞ্জয় যোশী তিনি একদম এই মুহূর্তে মোদী বিরোধী একজন মানুষ, সেই হিসেবে তাকে যে সর্বভারতীয় সভাপতি করা যেতে পারে সেই অপশনটার কথা বিভিন্ন গুঞ্জন রটছিল বটে, কিন্তু তাকে একদম এই মুহূর্তে কিন্তু আনাটা একটা রিস্ক ফ্যাক্টর হয়ে যাবে, কারণ মোদী ম্যাজিক কিংবা মোদীর যে ছবিটা সামনে রেখে ভারতীয় জনতা পার্টিকে কিন্তু এখনো লড়তে হবে। সেই জায়গা থেকে শিবরাজ সিং চৌহান কিন্তু অনেকটাই ডিপ্লোম্যাটিক একজন মানুষ, এবং অবশ্যই আরএসএস ঘরানার যেহেতু মানুষ, তিনি আরএসএস এর কথাও শুনে চলবেন এবং আরএসএস এবং বিজেপির মধ্যে একটা ব্রিজ হিসেবে কাজ করবেন। যে ব্রিজের কাজটা বিভিন্ন সময় আমরা করতে দেখেছি রাজনাথ সিং কে, যে কাজটা আমরা করতে দেখেছি পীযূষ গোয়েলকে, সেই কাজটাই কিন্তু এই মুহূর্তে কোথাও শিবরাজ সিং চৌহান তাকে দিয়ে করানো হতে পারে বলে একটা রীতিমতন খবর উঠে আসছে, গুঞ্জন রটছে, এবং সেই সম্বন্ধেই রীতিমতন একটা বৈঠক হলো মোহন ভাগবত শিবরাজ সিং চৌহানের মধ্যে, এবং সেই বৈঠকটা কিন্তু একটা গোপন বৈঠক হলো। সুতরাং বুঝতেই পারছেন যে একদম উপরাষ্ট্রপতি নির্বাচন যখন দোরগোড়ায় একদম কড়া নাড়ছে মোদী সরকার, বেশ খানিকটা চাপে রয়েছে উপরাষ্ট্রপতি নির্বাচন নিয়ে, সেই সময় শিবরাজ সিং চৌহানের সঙ্গে মোহন ভাগবতের এই বৈঠকটা কিন্তু দুটো দিককে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে ইঙ্গিত করছে, যে উপরাষ্ট্রপতি নির্বাচনেও কোথাও গিয়ে একটা কন্ট্রোল করতে চাইছে আরএসএস পন্থী যে সমস্ত এমপিরা থাকবেন, তারা যাতে ক্রস ভোটিং না করেন কিংবা একদম সরাসরি বিজেপি বিরোধী বা মোদী শাহের বিরোধী হয়ে যাতে ভোটটা না দিয়ে ফেলে, সেই যে একটা সিদ্ধান্ত গ্রহণ করা, সেই যে একটা গুটি সাজানো, সেটাও যেমন একটা কৌশল হতে পারে এই মিটিং এর নির্যাস হিসেবে, ঠিক তেমন ভাবে সর্বভারতীয় সভাপতির নামটা কিন্তু এবার ঠিক করতে হবে। এর আগে মনোহর লাল খাট্টার তার নাম উঠে এসেছিল, একদম শিলমোহর পড়ে গিয়েছিল, কিন্তু তারপর আমরা দেখলাম সেই নাম ঘোষণা করার আগে আরএসএস বিজেপির সংঘাত তৈরি হলো। এবার কি তাহলে শিবরাজ সিং চৌহান তার নাম নিয়ে ভাবনা চিন্তা করছে আরএসএস? এই প্রশ্নটা কিন্তু এই মুহূর্তে বেশ খানিকটা ঘনীভূত হচ্ছে, তার কারণ মোদী এবং শাহের হাতে কিন্তু আর এই মুহূর্তে সম্পূর্ণ যে বিজেপির কন্ট্রোলটা, সেটা কিন্তু আর এই মুহূর্তে নেই। তার কারণ সেটা যদি থাকতো তাহলে জেপি নাড্ডাকে গত 2 বছর ধরে কিন্তু তার পদ শেষ হয়ে যাওয়ার পরেও, একদম সর্বভারতীয় সভাপতি পদে থাকার সময়ের সীমা পেরিয়ে যাওয়ার পরেও 2023-এর পর থেকে 2025 পর্যন্ত এখনো তাকেই সেই দায়িত্ব পালন করে যেতে হতো না, যেখানে জেপি নাড্ডা একদম সর্বসময়ের জন্য কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী, সেখানে কিভাবে তিনি সর্বভারতীয় সভাপতির পদ এবং সংগঠন, সারা দেশের সংগঠন সামলাচ্ছেন, এটা একটা প্রশ্ন বই কি। এবং এই মুহূর্তে অবশ্যই কিন্তু বিজেপিকে ঠিক করতে হবে সর্বভারতীয় সভাপতি পদে তারা কাকে বসাবে, তার কারণ সামনেই রয়েছে বিহার ভোট, বিহারের অবস্থা যে ভালো নয় সেটা বিজেপি অক্ষরে অক্ষরে টের পাচ্ছে। তারপরে রয়েছে পশ্চিমবঙ্গের ভোট, যেখানে বিজেপি ক্ষমতা দখল করার একটা চেষ্টা তো করবেই। 2026 সালে রয়েছে পশ্চিমবঙ্গের ভোট, তার পরবর্তীতে রয়েছে কেরালার ভোট, তার পরবর্তীতে তামিলনাড়ুর ভোট, গোয়ায় ভোট রয়েছে, আসামে ভোট রয়েছে। সুতরাং প্রত্যেকটা জায়গাতে যেভাবে ভোট রয়েছে এবং সেগুলোকে সংগঠিত করার কাজে, উদ্বুদ্ধ করার কাজে ভারতীয় জনতা পার্টিদের নিচু তলার কর্মীদের অবশ্যই একজন সর্বসময় সর্বভারতীয় সভাপতির দরকার। এবং সেটা কি শিবরাজ সিং চৌহান, নাকি শিবরাজ সিং চৌহানের চারপাশে যে সমস্ত লোক, কাকে করা যেতে পারে? বিজেপি মুখী একজন মানুষ, আরএসএস মুখী একজন মানুষ, তেমন কোনো নাম নিয়ে আলোচনা করার জন্য এই মুহূর্তে শিবরাজ সিং চৌহানকে ডেকে পাঠালেন মোহন ভাগবত, সেটাই এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা মিটিং হয়ে গেল দিল্লিতে, কিন্তু সেখানে ডাক পেলেন না জেপি নাড্ডা থেকে শুরু করে বিজেপির অন্য কেউ, শুধুমাত্র ডাক পেলেন শিবরাজ সিং চৌহান। এই মিটিং এর অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা নির্যাস বেরিয়ে আসবে বলেই আমরা কিন্তু আশা করছি। সামনের দিকে আমরা তাকিয়ে থাকবো, এখন উপরাষ্ট্রপতি নির্বাচনের দিকে সবাই তাকিয়ে আছে, কোথায় কখন ক্রস ভোটিং হয়ে যায়, কোথায় কোন শরিক দল অন্য কোনো প্রার্থীকে ভোট দিয়ে দেন, সেটা যেমন একটা গুরুত্বপূর্ণ
ফ্যাক্টর। অন্যদিকে আমরা তাকিয়ে থাকবো আগামীকাল থেকে 26শে আগস্ট থেকে শুরু হচ্ছে, কিন্তু রাহুল গান্ধীর সঙ্গে বিভিন্ন মানুষ এসে যুক্ত হবেন 26শে আগস্ট, 27শে আগস্ট, 28শে আগস্ট, 29শে আগস্ট, পর পর প্রত্যেক দিন বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে প্রিয়াঙ্কা গান্ধী প্রত্যেকেই যুক্ত হবেন। সেটার দিকে অবশ্যই আমাদের নজর থাকবে কাল থেকে। দেখতে থাকুন টক টু বাংলা। প্রতিটি খবরের আপডেট পাওয়ার জন্য অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।